তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য ক্লাসের মানে আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য ক্লাস নিব। তো এদের তোমাদের যারা আমার সঙ্গে আমাদের এই কোর্সটা নিয়ে কোনো ক্লাস কিন্তু আসলে আমাদের হয় নাই, কারণ তোমরা আসলে সেকেন্ড ইয়ারের যে কোর্সে ওঠা তার জন্য যে পরীক্ষাটা কমপ্লিট করার কথা হতো, তোমাদের ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যাল এক্সামটা কিন্তু শেষ করতে পারো নাই। তো যাই হোক, আমরা যেহেতু এখন আটকে গেছি ওই জায়গাটায়, তো সময়গুলোকে কাজে লাগানোর জন্য আমি সেকেন্ড ইয়ার কোর্সটা শুরু করার যে কথা চিন্তা করেছি। সেই হিসাবে আজকে আমি তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রি বিষয়ে, ফিজিক্যাল কেমিস্ট্রির একটা অংশ, ইলেকট্রোকেমিস্ট্রি পেপারটা নিয়ে কিছু কোর্সের কিছু চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই সুস্থ আছো। তো আমরা আজকে প্রথমেই দেখি আমাদের এই পেপারটা, এটা একটা হাফ ইউনিটের কোর্স। এখানে আমাদের কি কি চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটু দেখি প্রথমে, তারপরে সেই চ্যাপ্টারটা থেকে আমরা একটু একটু করে পড়াশোনা শুরু করব, কারণ সময় তো বসে থাকছে না। তো যাই হোক, এই ইলেকট্রোকেমিস্ট্রি এই কোর্সটার মধ্যে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে, প্রথমে আছে কন্ডাক্ট্যান্স অর্থাৎ পরিবাহিতা সম্পর্কিত, তারপরে আছে 2 নাম্বার অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম, তারপরে এরপর আছে আমাদের কিছু থিওরিজ অফ ইলেকট্রোলাইট অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত কিছু থিওরি এখানে আমরা পড়ব, ইলেকট্রোলাইটস। তারপরে আমাদের 4 নাম্বার আছে গ্যালভানিক সেল, যেটা তোমরা ফার্স্ট ইয়ারও কিছুটা কোর্সটা সম্পর্কে জানছিলা। গ্যালভানিক সেল and their application. আর কিছু আছে আমাদের ইন্ডাস্ট্রিয়ালি কিছু অ্যাপ্লিকেশন। Applications of electrochemistry. তোমাদের এই 5টা অধ্যায় আছে, তার মধ্যে সবচেয়ে ছোট অধ্যায় হলো লাস্টেরটা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোকেমিস্ট্রি। যেমন ক্লোরো অ্যালকালি শিল্প সম্পর্কে এখানে কিছু কথাবার্তা হয়তো আছে। আর কন্ডাক্ট্যান্স, এটাও তোমাদের একটু নতুন অংশ। এরপর অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম তোমরা অবশ্য কিছুটা পড়ে আসছো, যেমন যে পিএইচ, তারপরে উইক অ্যাসিড উইক বেস এলপিএইচ, তারপরে বাফার সলিউশন, হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন, এই অংশটাতে সেটা আছে। আর থিওরি অফ ইলেকট্রোলাইটস, এটাও তোমাদের নতুন, ডিভাইডেবল তত্ত্বগত এখানে আছে। আর গ্যালভানিক সেল এবং দেয়ার অ্যাপ্লিকেশন, এইটা তোমরা সেল সম্পর্কিত, অর্থাৎ ড্যানিয়েল সেল, তারপরে সেলের ইএমএফ, তারপর হাফ সেল রিয়াকশন, তারপরে তোমার হচ্ছে সল্ট ব্রিজ ইত্যাদি যে পড়ছিল, এবং মানে যে থিওরিগুলো আমরা ফার্স্ট ইয়ারে করছি সেটারই এখানে আর একটু ডিটেল করে পড়ানো আছে। তো এই হলো আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোকেমিস্ট্রি। টোটাল অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে অল্প কিছু অ্যাপ্লিকেশন আমাদের আছে, হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রিটা কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিয়ালি প্রয়োগ আছে সেটা কিছু অংশ, অল্প কিছু অংশ এটা আছে। তাহলে এখানে মূলত এই অংশগুলোর মধ্যে কিছুটা পরিচিত এই অংশটাতে হবে, আর এইগুলো কিন্তু তোমাদের 1 নাম্বার 3 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু অতটা পরিচিত নয়, বোধহয় শব্দগুলোর সঙ্গে তোমরা অতটা পরিচিত ছিল না, বাট 2 নাম্বার এবং 4 নাম্বার অংশটা তোমাদের বেশ পরিচিত। তো যাই হোক, আজকে আমি শুরু করব কন্ডাক্ট্যান্স অর্থাৎ পরিবাহিতা নিয়ে কিছু কথাবার্তা বলি। পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স,
এটা তোমরা জানো যে পরিবাহিতা পড়ার আগে আমরা আসি যে আমরা পরিবাহিতা অর্থাৎ পরিবাহী পদার্থ বুঝি যেটা, সেটা আমরা জানি যে ইলেকট্রনের আদান প্রদান যখন হয় তখনই বিদ্যুৎ প্রবাহিত হয়, তাই না? তো এই ক্ষেত্রে ইলেকট্রনের আদান প্রদান যখন ঘটে, ইলেকট্রনের যখন স্থানান্তর ঘটে তখন তড়িৎ প্রবাহিত হয়। কিন্তু এক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে। একটাতে কোনো পদার্থটার বা যে যৌগটা বা যে অণুটা নিব তার কোনো বিয়োজন ঘটে না, শুধু ইলেকট্রনের স্থানান্তর ঘটে বলে বিদ্যুৎ প্রবাহিত হয়। আবার আমরা কিছু পদার্থে দেখি তাদের কি গলিত অবস্থা হতে পারে অথবা অ্যাকোয়াস মিডিয়ামে হতে পারে, তারা তড়িৎ পরিবহনও করে আবার সঙ্গে তাদের রাসায়নিক পরিবর্তনও ঘটে। তাহলে এর উপর ভিত্তি করে আমরা ইলেকট্রোলাইটসটাকে এখানে আমরা তাহলে পরিবাহী পদার্থগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে পরিবহন করার ইলেকট্রন পরিবহনের শুধু না, কৌশলের ভিত্তিতে বলতে পারো এটাকে, কৌশলের ভিত্তিতে বা মেকানিজমের ভিত্তিতে আমরা এটাকে দুই ভাগে, পরিবাহী পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইলেকট্রনিক বা ধাতব পরিবাহী, হ্যাঁ, আর একটা হলো তোমার ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এগুলো সম্পর্কে তোমাদের কিছুটা অবশ্য জানা আছে। তো ইলেকট্রনীয় পরিবাহী বা ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্সটা হলো যে এই যে মেটালগুলো আছে যেগুলোর মধ্যে দিয়ে আমরা সচরাচর তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ ইলেকট্রন শুধু স্থানান্তরিত হয় কিন্তু পদার্থের কোনো বিয়োজন বা পরিবর্তন ঘটে না। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি, এই ধরনের কন্ডাক্ট্যান্সগুলোকে আমরা বলি ইলেকট্রনিক কন্ডাক্ট্যান্স। আর তাহলে আমরা বলতে পারি, আমরা শুরু করলাম কন্ডাক্ট্যান্স তাহলে আমাদের কৌশলের ভিত্তিতে তাহলে আমরা কন্ডাক্টরকে দুই ভাবে ভাগ করলাম। একটা হলো ইলেকট্রনিক কন্ডাক্টর আর একটা হলো তোমাদের ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। তো এগুলো আমরা মনে হয় জানি, তাই না? তো ইলেকট্রনিক কন্ডাক্টরটা বললাম যে মেটালগুলা, আর ইলেকট্রোলাইটগুলো হলো যেগুলা গলিত হতে পারে অথবা অ্যাকোয়াস মিডিয়ামে হতে পারে অথবা দ্রবীভূত অবস্থায় হতে পারে, এরা তড়িৎ পরিবহন করে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আরো কিছু শব্দ আসবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটসটা কি, তাই না? তো ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য হলো যে পদার্থের গলিত বা দ্রবীভূত অবস্থায় অর্থাৎ অ্যাকোয়াস মিডিয়ামে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ এরা জলীয় দ্রবণে এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিয়োজন ঘটে অর্থাৎ পরিবর্তন ঘটে। এই ধরনের পদার্থগুলোকে আমরা বলি ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য। আর যে পাত্রে বা যেখানে আমরা যে ইলেকট্রোকেমিক্যাল সেলে এই ইলেকট্রোলাইসিসটা আমরা ঘটায় থাকি তাকে কিন্তু আমরা বলি ইলেকট্রোলাইটিক সেল। তাহলে এখানে আমরা পাইলাম তোমাদের কতগুলো শব্দ, সেটা হলো ইলেকট্রনিক কন্ডাক্টর, তারপরে আমরা আরেকটা পাইলাম ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। তাহলে এগুলা হলো সব মেটালগুলা, আর এগুলা হলো মূলত আয়নিক কম্পাউন্ড হতে পারে, সল্ট হতে পারে, অ্যাসিড হতে পারে, তাই না? এই ধরনের অ্যাসিড হতে পারে, তারপরে তোমার বেজ হতে পারে অথবা সল্ট টাইপের যৌগ হতে পারে, আর এখানে সবগুলা হবে মেটাল টাইপের যৌগ। এরপর আমরা পাইলাম ইলেকট্রোলাইসিস। তাহলে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর থেকে আবার আসলো আমাদের আরেকটা শব্দ ইলেকট্রোলাইসিস। তাহলে ইলেকট্রোলাইসিসটা হলো যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় আমরা মানে যে ইলেকট্রোলাইটিক সেলগুলোর যখন আমরা বিয়োজন ঘটাচ্ছি তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে, এই প্রসেসটাকে আমরা বলতেছি ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ, এই তড়িৎ বিশ্লেষণটা আমরা যে সেলে ঘটাচ্ছি সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। তাহলে ইলেকট্রোলাইটিক সেল কি? ইলেকট্রোলাইটিক সেল হলো যে সেলে আমরা
এই কেমিক্যাল রিয়াকশনটা ঘটাচ্ছে, অর্থাৎ তড়িৎ বিদ্যুৎ প্রবাহিত করে তড়িৎ বিশ্লেষণটা করা হচ্ছে। তাহলে আমরা জানি যে তড়িৎ প্রবাহের ফলে যেমন ইলেকট্রোলাইট গুলা বিশ্লেষিত হয় অর্থাৎ বিয়োজিত হয়, ঠিক সেরকম তড়িৎ প্রবাহিত ফলে যেরকম আমরা ইলেকট্রনের স্থানান্তরণ করে বা পদার্থের বিয়োজন ঘটাতে পারি, সেরকম পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়া করেও কিন্তু শক্তি উৎপন্ন করতে পারে। তাহলে এই প্রক্রিয়াটাতে কিন্তু রাসায়নিক তড়িৎ শক্তিটা আমরা রাসায়নিক শক্তিতে কনভার্ট করি। তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটাতে যে সেলটা পাচ্ছ সেখানে কিন্তু আমরা তড়িৎ শক্তিটাকে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করে রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছি, তার মানে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। আর যদি আমরা গ্যালভানিক সেল বা তড়িৎ রাসায়নিক কোষ বলে থাকি, তাহলে সেখানে কিন্তু তড়িৎ শক্তিটা আমরা উৎপন্ন করি রাসায়নিক শক্তি দ্বারা, অর্থাৎ ওখানে বিক্রিয়া ঘটায় ইলেকট্রনের স্থানান্তর ঘটানো হয়, সেই ইলেকট্রনটা ওখানে তড়িৎচালক বল অর্থাৎ তড়িতের সৃষ্টি করে। আবার এই যে ইলেকট্রনিক যে কন্ডাক্টর গুলো আছে আর ইলেকট্রোলাইটিক যে কন্ডাক্টর আছে, সাধারণত ইলেকট্রনিক কন্ডাক্টর গুলার তড়িৎ পরিবহনের ক্ষমতা কিন্তু ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের চেয়ে বেশি। আবার ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর গুলাকে আবার আমরা তাদের তড়িৎ পরিবহনের ক্ষমতার উপর ভিত্তি করে কিন্তু আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্ট্রং ইলেকট্রোলাইট আর একটা হলো উইক ইলেকট্রোলাইট। যেমন হচ্ছে যেগুলোর মধ্য দিয়ে যে পদার্থগুলা দ্রবণে বা অ্যাকুয়াস মিডিয়ামে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তাদের তড়িৎ পরিবহনের ক্ষমতা যদি বেশি হয় সেগুলোকে আমরা বলি স্ট্রং ইলেকট্রোলাইটস। আর যারা তড়িৎ পরিবহন যে সকল পদার্থ দ্রবণে বা অ্যাকুয়াস মিডিয়ামে কম অল্প পরিমাণে বিয়োজিত হয় অর্থাৎ তাদের তড়িৎ পরিবহন ক্ষমতা কম হয়, সেগুলোকে আমরা বলি উইক ইলেকট্রোলাইটস। আমরা একটু জানা কথাগুলো আবার একটু রিপিট করব। সেটা হলো যে এই যে আমাদের ইলেকট্রন পরিবাহিতা যে সম্পর্কিত আরহেনিয়াস তত্ত্ব আছে, যে তড়িৎ পরিবহনের কৌশল, অর্থাৎ আরহেনিয়াস একটা কিছু তত্ত্ব আমাদেরকে দিয়েছেন যেটা আরহেনিয়াস তত্ত্ব নামে পরিচিত। যেমন এগুলোর কথা কিন্তু আমি এখন যেটা বলবো সেটা সবই তোমাদের জানা। যে আমরা জানি যে গলিত বা দ্রবীভূত অবস্থায় পদার্থগুলো কি হয়, দ্রবণে আয়নিত অবস্থা থাকে অর্থাৎ আয়ন সৃষ্টি করে। এই ক্ষেত্রে ধনাত্মক চার্জযুক্ত সেটাকে আমরা বলি ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নটাকে বলি আমরা অ্যানায়ন। তাহলে আমাদের প্রথম কথা হলো যে গলিত বা দ্রবীভূত অবস্থায় ইলেকট্রোলাইটস গুলা আয়নে পরিণত হয়। এই আয়নগুলা চার্জযুক্ত হতে পারে অথবা রেডিক্যালও হইতে পারে। তাহলে এইখানে ধনাত্মক চার্জযুক্ত হলে সেটাকে আমরা বলি ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জযুক্ত হলে সেটাকে বলি অ্যানায়ন। এবং আমরা আরো জানি যে কিছু কিছু পদার্থ যারা বিয়োজিত হয় তারা আবার অবিয়োজিত অংশের সঙ্গে, ধরো আমরা এটা হলো অ্যানায়ন আর হলো এমটা হলো যে কোনো মেটাল, তাহলে আমরা অথবা যে কোনো ক্যাটায়ন। তাহলে এটা যখন আয়নিত হয় তখন কিছু কিছু পদার্থ কিন্তু আবার কিছু আয়নিত হয় আবার কিছু অআয়নিত অবস্থায় থাকে, এবং এরা যখন আয়নিত হয় এবং কিছু যে অংশটা অআয়নিত থাকে তার সঙ্গে এরা কিন্তু সাম্য অবস্থায় থাকে। আর 3 নম্বর কথা যদি আমরা বলি যে আমরা যখন কোনো পদার্থ আয়নিত হবে তখন সেখান থেকে সৃষ্ট যে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকবে তাদের চার্জ সংখ্যা কিন্তু সমান নাও হইতে পারে। যেমন ধরো আমরা সালফিউরিক অ্যাসিডটাকে যদি আয়নিত করি, তাহলে সালফিউরিক অ্যাসিড আয়নিত হয়ে এখানে দেয় হাইড্রোজেন আয়ন আর সালফেট আয়ন, তাই না? এখানে সালফেট আয়নের চার্জ কিন্তু -2 আর হাইড্রোজেন আয়নের চার্জ কিন্তু +1। তাহলে যে পদার্থগুলো যখন আয়নিত হয় তখন উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ সংখ্যা সমান নাও হইতে পারে, বাট এদের উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের টোটাল চার্জ সংখ্যা পরস্পর কি হবে, সমান হবে। এটা একটা তথ্য আমরা বলতে পারি। আবার আমরা আরো বলতে পারি যখন এই যে
এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মধ্যে অর্থাৎ ইলেকট্রোলাইটসগুলোর মধ্যে যখন তড়িৎ পরিবাহী পদার্থ মানে তড়িৎ প্রবাহিত করি, তখন তোমরা জানো ক্যাটায়নগুলা কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের সময় আমরা একটা পাত্র ব্যবহার করি, সেই পাত্রে দুটো ধাতব দণ্ড ব্যবহার করা হয়, যে ধাতব দণ্ডগুলোকে আমরা ইলেকট্রোড বলি, তাই না? এই ইলেকট্রোডটা ব্যাটারি ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। তো ক্যাটায়নগুলা কিন্তু যে ইলেকট্রোড বা তড়িৎদ্বারের সঙ্গে মানে প্রতি আকৃষ্ট হয়, ক্যাটায়নগুলা কিন্তু আকৃষ্ট হবে সবসময় ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রোডের প্রতি, অর্থাৎ অ্যানোডের প্রতি। কি বলে, ক্যাটায়নগুলা হবে ক্যাথোডের প্রতি, অর্থাৎ ধনাত্মক চার্জগুলো হবে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রোড অর্থাৎ ক্যাথোডের প্রতি। আর এই জন্য এটার নাম হচ্ছে ক্যাটায়ন। আর ঠিক অনুরূপভাবে অ্যানোডের প্রতি আকৃষ্ট, অর্থাৎ অ্যানোড হলো ধনাত্মক চার্জযুক্ত, সেখানে আকৃষ্ট হয় আমাদের ঋণাত্মক চার্জযুক্ত আয়নগুলা, এটাকে আমরা বলি অ্যানায়ন। ঠিক আছে? আর অ্যানোড কর্তৃক আকৃষ্ট হওয়ার জন্য এটার নাম হচ্ছে অ্যানায়ন। আর এরপরে এই কথাগুলো আমাদের জানা, কিন্তু তারপরে আমরা আরেকটা জিনিস এখানে আনতে পারি যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কিন্তু দ্রবণের ঘনমাত্রার উপর তেমন একটা বিয়োজিত, মানে এরা যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ সম্পূর্ণরূপে আয়নিত হয়, তাই না? ফলে এটা কিন্তু দ্রবণের ঘনমাত্রার উপর এদের তেমন কিছু নির্ভর করে না। বাট যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তারা কিন্তু তোমার হচ্ছে দ্রবণের ঘনমাত্রার উপর অর্থাৎ কনসেন্ট্রেশনের উপর এরা ডিপেন্ড করে। এবং তোমরা অসল্ট লৌহকণ সূত্র পড়ছিলে, সেখানেও দেখছো হয়তো বা মনে আছে কিনা, যে যত দ্রবণটা লঘু হবে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলার আয়নিত হওয়ার ক্ষমতা তত বৃদ্ধি পাবে। তো এই হলো আরহেনিয়াস থিওরি, এগুলার কথাগুলো আমাদের সব জানা। কন্ডাক্ট্যান্স of electrolytic solution. Conductance of electrolytic solution. তো আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা, তো তোমরা জানো যে কোনো পদার্থের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত করি, অর্থাৎ আমরা অ্যাম্পিয়ার এককে যদি তড়িৎ পরিবাহী করি, সেটাকে আই দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে এরা কিন্তু এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা কিন্তু ওহমের সূত্র মেনে চলে। এবং ওহমের সূত্রে তোমরা জানো যে তড়িৎ পরিবাহী অ্যাম্পিয়ারে যদি আমি আই দিয়ে প্রকাশ করি, তাহলে আই সমান সমান হচ্ছে আই ইকুয়াল ই বাই আর। এই ইটা হলো কোষের অর্থাৎ দ্রবণের ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল, আর আর হলো আমাদের রেজিস্ট্যান্স বা রোধ, তাই না? রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে এখানে আমরা দেখো যে আই সমান সমান ই বাই আর, এটা আমাদের ওহমের সূত্রটাকে মেনে চলতেছে। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের অর্থাৎ ইলেকট্রোলাইটিক সলিউশনগুলোর যে পরিবাহিতা, সেটা ওহমের সূত্রকে মেনে চলে। এখন আমরা জানি রোধ বা রেজিস্ট্যান্স আর, আর হলো রোধ বা রেজিস্ট্যান্স, তাই না? তাহলে এই রেজিস্ট্যান্সটাকে একটু আমরা চিন্তা করি। তাহলে এই রেজিস্ট্যান্সটা আমরা জানি যে পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হইলেও তার প্রস্থচ্ছেদের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাত, অর্থাৎ রেজিস্ট্যান্স আর ইকুয়াল আর এল বাই এ, অর্থাৎ সে লেন্থের সঙ্গে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হলেও প্রস্থচ্ছেদের সঙ্গে সমান ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি আসি, তাহলে আমরা কি পাই যে আর ইকুয়াল রো অফ এল বাই এ। এই রো কে আমরা বলতেছি স্পেসিফিক রেজিস্ট্যান্স বা স্পেসিফিক রেজিস্ট্যান্স হ্যাঁ, স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ, তাই না? তাহলে এখানে আমাদের আপেক্ষিক রোধ আমরা পেলাম। তাহলে আর এখন যদি আমরা লেন্থটাকে এল সমান সমান 1 cm ধরি, আর এ সমান সমান যদি ধরি 1 cm স্কয়ার,
তাহলে কিন্তু হয় আর ইকুয়াল রো। তাহলে এখান থেকে কিন্তু আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্সের একটা কি দিতে পারি, সংজ্ঞা দিতে পারি। তাহলে এখানে আমরা যদি বলি 1 সিএম দৈর্ঘ্য এবং 1 সিএম স্কয়ার প্রস্থচ্ছেদ যুক্ত নমুনা বিপরীত তলদ্বয়ের মধ্যে যদি ওহমে প্রকাশিত যে রেজিস্ট্যান্স সেটাকে বলা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স। তোমরা আরেকটু এভাবেও আমরা বলতে পারি যে 1 সিএম দীর্ঘ 500 যুক্ত যদি কোনো কিউবিক নেওয়া হয় তাদের বিপরীত তলের যে ওহমে প্রকাশিত যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা বলি স্পেসিফিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্সটা হওয়ার শর্ত হলো যে দৈর্ঘ্যটা হতে হবে 1 সিএম, প্রস্থচ্ছেদ হতে হবে 1 সিএম স্কয়ার, অর্থাৎ 1 সিএম দীর্ঘ বিশিষ্ট কিউবিকের যে মধ্যেকার ওহমে প্রকাশিত যে রেজিস্ট্যান্স সেটাই হলো আমাদের স্পেসিফিক রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমরা পাইলাম আর ইকুয়াল রো এল বাই এ। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন ভাবি তাহলে আমাদের পরবর্তী অংশগুলো কিরকম হয় দেখো। তাহলে আমরা পরবর্তীতে আসি আবার। তাহলে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ভাবলাম। এখন দেখো আমরা এখন আসি যে আমরা জানি রোধের বিপরীত রাশিকে কিন্তু পরিবাহিতা বলে, তাই না? তাহলে কন্ডাক্ট্যান্স সি দিয়ে প্রকাশ করা হয়। কন্ডাক্ট্যান্স আমাদের হলো সি, তাহলে এটাকে আমরা প্রকাশ করতেছি সি দ্বারা। তাহলে সি সমান সমান আমাদের কি দাঁড়াইলো, সি ইকুয়াল 1 বাই রো। তাহলে রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা, তাই না? তাহলে এখান থেকে আমরা এখন, এটা তো আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল, তাহলে 1 নম্বর ইকুয়েশনে ছিল আর ইকুয়াল রো বাই, তাহলে এখানে আমরা যদি মানটা বসাই দেখো কি আসে, এটা আসবে। তাহলে আর এর মান আমরা পেয়েছিলাম, আমাদের আর এর মান ছিল রো ইন্টু এল বাই এ, তাহলে এটা 1 বাই হয়ে গেছে। তাহলে আমাদের 1 বাই রো ইন্টু এল বাই এ বাই এল হয়ে যায়, তাই না? এখন দেখো এটা হলো স্পেসিফিক রেজিস্ট্যান্সের বিপরীত রাশি। এই স্পেসিফিক রেজিস্ট্যান্সের বিপরীত রাশিকে আবার বলা হয় হচ্ছে তোমাদের স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। তাহলে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, তাহলে আমাদের এই স্পেসিফিক স্পেসিফিক কন্ডাক্ট্যান্সকে আমরা প্রকাশ করি কাপা দ্বারা, অনেকটা কে এর মতো দেখতে। তাহলে এই কাপা সমান সমান কি দাঁড়ালো 1 বাই রো। তাহলে আমরা কি বলবো, স্পেসিফিক রেজিস্ট্যান্সের বিপরীত রাশিকে বলা হবে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতা। আর এটাকে আমরা প্রকাশ করি কাপ্পা দ্বারা, কাপ্পা, এটাকে প্রকাশ করা হয় কাপ্পা দ্বারা। তাহলে আমরা এই মানটা এখানে যদি আনি তাহলে সি ইকুয়াল কি পাওয়া যায়, 1 বাই রোর পরিবর্তে আসলো কাপা ইন্টু এল বাই এ। তাহলে আমরা কাপ্পা সমান সমান পাই সি ইন্টু এল বাই এ। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা 2 নাম্বার বলি। হ্যাঁ, এখন দেখো যখন আমরা কোনো কোষ গঠন করবো, যখন সেল গঠন করব, তখন নির্দিষ্ট সেলের জন্য এল বাই এর মান কিন্তু কনস্ট্যান্ট, আর এটাকে বলা হয় সেল কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম। তাহলে আমাদের 2 নাম্বার ইকুয়েশনটা থেকে আমরা পেয়ে গেলাম কি জিনিস দেখো, নির্দিষ্ট সেলের জন্য, অর্থাৎ যে কোনো সেলের জন্য আমাদের কি হইলো এল বাই এর মান একটা কনস্ট্যান্ট মান। হ্যাঁ, এই কনস্ট্যান্ট মানটাকে আমরা বলি সেল কনস্ট্যান্ট। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি রূপ দিতে পারি দেখো তো। তাহলে এইটা পেলাম আমাদের স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। এটা হলো স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। তাহলে এইটা ইকুয়াল আমাদের কি দাঁড়াইলো, আমাদের দাঁড়ালো সি হলো কন্ডাক্ট্যান্স আর ইনটু থাকলো সেল কনস্ট্যান্ট।
কাপা সমান সমান, তাহলে আমাদের আসি স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কাপা সমান সমান সি ইনটু সেল কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি কাপা সমান সমান সি ইনটু সেল কনস্ট্যান্ট। তাহলে এটাকে স্পেসিফিক কনস্ট্যান্টের সঙ্গে আমাদের অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে পরিবাহিতা এবং সেল কনস্ট্যান্টের সম্পর্কটা এরকম। আমরা পাইলাম স্পেসিফিক কন্ডাক্ট্যান্স সমান সমান কন্ডাক্ট্যান্স ইনটু সেল কনস্ট্যান্ট, তাই না? তাহলে এবারে আমরা আসি আমাদের ইউনিট অফ কাপা অর্থাৎ স্পেসিফিক কনস্ট্যান্টের এককটা কি। ইউনিট অফ কাপ্পাটাই হলো আমাদের স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, আপেক্ষিক পরিবাহিতা। ঠিক আছে, তাহলে এটার এককটা কি রকম হবে দেখো। তাহলে আমরা দেখলাম কাপা সমান সমান ছিল 1/ρ, আর রো সমান সমান ছিল 1/ρ সমান সমান ছিল 1/r ইনটু L/A। এখন আমরা জানি রেজিস্ট্যান্স হলো একক হলো ওহম, এর একক হলো সিএম, আর এটার একক হলো সিএম স্কয়ার। তাহলে আমরা মানগুলো যদি বসাই তাহলে 1/ওহম ইনটু সিএম স্কয়ার, তাই না? তাহলে আমাদের কিন্তু প্রচলিত এককে থাকলো এটা ওহম পার ওহম, আর থাকলো পার সিএম। এখন এটা হলো আমাদের যদি এসআই ইউনিটে এসআই এককে যায়, তাহলে এসআই এককে দেখো আমরা জানি আমাদের দৈর্ঘ্যের একক হলো মিটার। তাহলে এইটাকে আমরা যদি এসআই এককে যাই তাহলে কি দাঁড়ায়, এটা হলো আমাদের ছিল এরকম জিনিসটা 1/ওহম, তাই না? ওহম ইনটু 1/সিএম। তাহলে আমরা জানি সিএম এর সঙ্গে মিটারের একটা সম্পর্ক আছে, তাই না? যে 1 মিটার সমান সমান আমরা 10⁻⁴ সিএম জানি। তাহলে 1 সিএম সমান সমান আমাদের কি দাঁড়াবে 10⁻⁻² মিটার, তাই না? তাহলে আমাদের এই মানটা এখানে 1/ওহম ইনটু 1/10⁻⁻² মিটার। তাহলে এইটাকে যদি আমরা এসআই এককে কনভার্ট করি তাহলে এটা দাঁড়াবে পার ওহম আর হচ্ছে মিটার পার মিটার ইনটু 10⁻²। তাহলে এটা হলো আমাদের এসআই এককে তোমার কাপ্পার ইউনিট বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের একক। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করি। নেক্সট ক্লাস আমরা আবার এখান থেকে শুরু করব। তোমরা যাই হোক পড়াশোনা তোমাদের যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় নাই এটা যেমন সত্য, কিন্তু আবার সময় তো বসে থাকছে না, অতএব তোমরা সেকেন্ড ইয়ারে পড়াশোনাটা আমার মনে হয় স্টার্ট করে দেওয়া উচিত। তো ভালো থাকবা আর ঘরে বসে থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।